তো কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। শোনো, আজ দীপার রেজাল্ট বের হবে। কালকে সুস্থ হলে গিয়ে নিয়ে আসবে। আরে 4 দিন ঘর থেকে বের হবে না। কেন সুস্থ হলে বেরোবে না কেন? আমি জানি না, মা বারণ করেছেন। এই 4 দিন ও মার ঘরে থাকবে। সকালে বাজারে পাঠাবো বলে তোকে খুঁজলাম, দেখি তুই ঘরে নেই। এখন বাজার থেকে ফিরছি, তুই আবার ফুটবল নিয়ে বেরোচ্ছিস। এই এত ফুর্তি কিসের? লটারি রাখছে? গাল দিচ্ছিস কেন? কি লাভ? আমি তো ওকে গাল দেইনি। খুন্তি দিয়ে মুখ পুড়িয়ে দেব, তখন কিন্তু কুকুর বিড়ালও তোর দিকে ফিরে তাকাবে না। এখন যেমন তোকে দেখে কোনো কুকুর বিড়াল তাকায় না, আমাকে তুই সেরকম করতে চাস? উহ, কি আবদার! এই সময় ওসব খেতে হয় না। কেন? শরীর উত্তপ্ত হয়। মানে? বুঝবে, সময় হলে সবই বুঝবে। তোর যা হয়েছে তা হচ্ছে প্রকৃতির নিয়ম। এসব না হলে নারী কখনো সম্পূর্ণ হয় না। না, তোর অবস্থা যেন আমার মতো না হয় সে চেষ্টাই করছিলাম। হ্যাঁ, আমার দিকে এখন কুকুর বিড়ালও ফিরে তাকায় না, সত্যি। কেন জানিস? আমার টাকা নেই। আমার যদি টাকা থাকতো, কিন্তু সাহার টাকা আছে, অনেক টাকা। সাহা একটা বুড়ো লোক, 70 বছর বয়স ওর, তোকে বিয়ে করতে চায়। আজ বাদে কালু মরে যাবে, আর মরে না গেলে বিষ খাইয়ে মরে ফেলবি, তখন তো কোটি কোটি টাকার মালিক হবি তুই। আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তুই বুঝতে পারছিস না? দেখতে পাচ্ছিস না? না, দেখতে পাবি কেন? তুই তুই ভিখারি শ্যামলকে পছন্দ করিস, ওকে বিয়ে করতে চাস। তোর অবস্থা শ্যামল এমন করবে একদিন, তখন আমার মতো কুকুর বিড়ালও তোর দিকেও ফিরে তাকাবে না।
আরে গাছটা তো কেটে ফেললি, হ্যাঁ? একটা কাজও ঠিক মতো করতে পারিস না, অথচ আন্দোলন সংগ্রাম ঠিকই পারিস। চোরের বাচ্চা, ঠিক মতো কাজ কর। ও, তুমি এসো। আরে সামনে এসো, সামনে এসো, বসো। আরে বসো না, বসো। তোমার একটা চাকরি দরকার না শ্যামল? খুব দরকার। জি হ্যাঁ, মানে স্যার বাবা তো মাসখানেকের মধ্যে রিটায়ার করবে, তখন কোথায় থাকবো, কি করব, মানে খুব দরকার স্যার, অনেক সমস্যা। চাকরিটা না হলে স্যার, তাছাড়া স্যার বিয়ের ব্যাপারও আছে তো। অমর এসো। এই, বেয়াই। অমর, এ হচ্ছে আমার বেয়াই প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, আর বেয়াই এ হচ্ছে অমর, মানে অমরনাথ। আমরা একসঙ্গে কাজ করি, ওই যার কথা বলছিলাম। বসো বসো। আমার কিন্তু একটু তাড়া আছে, মেয়েটা অসুস্থ, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। আরে যাবি তো, একটু বসো না, একটু তোমার সাথে জরুরি কথা আছে। তো জরুরি কথাটা বলে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ, জরুরি কথা অবশ্য আমার না, আমার বিয়ের। এই বলো বিয়ে। না না, তুমিই বলো না, একই কথা হলো, তুমি তাড়াতাড়ি। হ্যাঁ, আমার বিয়েও কিন্তু খুব ব্যস্ত মানুষ, বড় ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, তাই না? এই বেয়াই বলছিলেন ওর বড় ভাইয়ের একটা ছেলে আছে, এবার ম্যাট্রিক দেবে। এই ওর বয়স যেন কত হবে? তা 17 তো হবেই। হ্যাঁ আমার না, যা বলছিলাম, তা আমার বেয়ার ভাই তার ছেলের জন্য একটা বালিকা মেয়ে খুঁজছিলেন। বালিকা? হ্যাঁ হ্যাঁ, বালিকা। আর ওই বালিকার কথা শুনে আমার দীপার কথা মনে পড়ে গেল। জি, আমি দীপার একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি এত ভাবতে পারো শ্যামল? তাহলে শুধু কেন মেট্রিক পাস করলে? আরো পড়াশোনা করতে। মেট্রিক পাশে শুধু শ্রমিকের চাকরি পাবে। শ্রমিক মানে স্যার, আসলে হয়েছে কি, ওই খেলাধুলা নিয়ে এতটাই মেতেছিলাম যে মানে ভেবেছিলাম ঢাকায় ফুটবল খেলতে যাব, কিছুই হলো না। এখন তো জেলা দলেও চান্স হলো না। আসলে ওই খেলাটাই যত নষ্টের মূল স্যার। আমি যদি বলি এই খেলার জন্য তোমাকে একটা ভালো চাকরি দেব? স্যার কি বলেন স্যার? শোনো শ্যামল, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমার বাবাকেও পছন্দ করতাম। করতাম মানে স্যার, এখন করেন না? যতদিন তোমার বাবা চুপচাপ চাকরি করেছে, ওই ক্লাব ঘরে বসে তাস খেলেছে, বাড়ির রোজ বাজার করেছে, ততদিন করতাম। কিন্তু সেদিন বটতলায় পাহাড়ি আর বাঙালিদের মিল করার জন্যে অমরনাথের সাথে যে অভিনয়টা করলো, সেটা অভিনয় ছিল। তবে আমি তোমার বাবাকে মাফ করে দেব এবং তোমার বাবার জায়গায় তোমাকে আমি চাকরিতে বসাবো। তোমার বাবা 55 বছর চাকরি করে শেষ বয়সে যে বেতন পেত, তুমি চাকরির শুরুতে সেই বেতন পাবে। সেদিন তোমার বাবার এই শার্ট পরে তোমাকে অফিসে আসতে হবে না। জি 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 স্যার। তবে তার জন্য তোমাকে আমার দলে খেলতে হবে। খেলতে হবে কি স্যার, ফুটবল? না, অন্য একটা খেলা, যে খেলা রাজারা খেলে। আর এখন ব্যবসায়ীরাই তো রাজা, তারা খেলে। খেলার নাম হচ্ছে রাজনীতি। দেখুন, আমার মেয়ের বয়স কেবল 12। এ বয়সে তোর বিয়ের কথা আমি ভাবতেই পারি না। শুনুন অমরবাবু, এটা কোনো ব্যাপারই না।
আমার মায়ের বিয়ে হয়েছিল 7 বছর বয়সে, আর আমি হয়েছি 13তে। এবার হিসেবটা বুঝুন। আমার ভাই ইটের ভাটা করে, কন্ট্রাক্টারি করে, লঞ্চ বাসের ব্যবসা করে কারি কারি টাকা জমিয়েছে। আপনার মেয়ে যদি আমাদের বাড়িতে যায় তবে রাজত্ব করবে, আর আপনাকে বিয়ের সময়ে ওই গহনা ছাড়া আর কিচ্ছু দিতে হবে না। আহা, অত আকাশ পাতাল কি ভাবছো অমরনাথ? মেয়ে সন্তান, বিয়ে তো দিতেই হবে। কিন্তু বয়সটা একবার ভাবুন না হরিদা, ও তো বাচ্চা। কি যে বলো না অমরনাথ, মালতীর বয়সে তোমার মেয়ে, আর মালতী যে কাজটা করেছে সেটি কোনো বাচ্চা মেয়ের কাজ? হরিদাস, অমরবাবুকে বোঝাও, বাপ মার কাছে ছেলে মেয়েরা সবসময় বাচ্চাই থাকে, আর মেয়ে মানুষ কখন যে তরতর করে বড় হয়ে যায় অনেক বাবা মা তা বুঝতেই পারে না। সেটা ঠিক। আজই আমার মেয়ের না, মানে আমি আমার মেয়েকে পড়াশোনা করাতে চাই। আরে সেটা তো বিয়ের পরেও হতে পারে। কি বলো বিয়াই, তোমার ভাই দীপাকে বিয়ের পর পড়তে দেবে না? হ্যাঁ, সেটা একটু আলোচনা করে নেওয়া যেতে পারে আর কি। না না না, এত কিছু ভাবনা এখন কাজ নেই। দাদা, আপনি কিছু মনে করবেন না, এখন আমি আমার মেয়ের বিয়ে দেবো না। ঠিক আছে, আপনার যা ইচ্ছে, তবে মেয়েটার দিকে আপনি একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। কীরকম? আমি তো সকালবেলা এসেছি, আসবার সময় দেখলাম একটি মেয়ে ফুল তুলে বেড়াচ্ছে। একটু পরে আবার দেখি একটা ছেলে তার পিছু নিয়েছে। ওই ছেলেটি যখন মেয়েটিকে ধরে ফেলবে, এই মুহূর্তে দুটো ছেলে সাইকেল নিয়ে এলো। ওই সাইকেলওয়ালা ছেলে দুটোকে দেখে ওই প্রথম ছেলেটা পালিয়ে গেল। বাসায় এসে যখন পুরো ঘটনাটার বর্ণনা দিলাম, তখন হরিদা বলল, মেয়েটা আসলে দীপাই ছিল অমরনাথ। তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে শ্যামল। পাহাড়ি আর বাঙালির ঐক্য আমি চাই না, তোমাকেও আমার মতো চাইতে হবে। আসলাম একটা সাইকেল রেসের আয়োজন করছে। ওই রেসে পাহাড়ি বাঙালি সবাইকে সে অংশগ্রহণ করাতে চায়। আমি চাই তুমি বাঙালিদের অংশগ্রহণটা বন্ধ করো। তুমিই পারবে, কারণ যেসব বাঙালিরা সাইকেল রেস করবে আমার ধারণা তারা সবাই তোমার ফুটবল টিমের খেলোয়াড়। তুমি তাদের ক্যাপ্টেন। ওরা তোমার কথা ফেলতে পারবে না। ওরা চাইলেও যেন ফেলতে না পারে, তোমাকে সেরকম জোর দেখাতে হবে। এখন তুমি একদম চুপ থাকবে। আসলাম খেলার আয়োজন করুক, প্রয়োজনীয় টাকা পয়সা আসলামকে কোম্পানি দেবে। খেলার দিন পুরস্কার দেওয়ার জন্য আমি উপস্থিত থাকব। কিন্তু ওই দিন খেলার ঠিক আগেই তুমি তোমার বাঙালিদের নিয়ে সরে পড়বে। আসলামের চেষ্টা ব্যর্থ হবে, তোমাকে ব্যর্থ করতেই হবে। যদি তুমি আসলামের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান করতে পারো, তাহলেই আমি তোমাকে চাকরি দেব। নাকি আমার চা বাগানে গাজর আখড়া বসাস? ওই হারামজাদা, এটা তোর বাপের বাগান? আমার বাগান। তুই আমার বাগানে জাদা করে বেড়াস, আমার শ্রমিকদের বউদের তুই জ্বালাস। এই তুই নাকি অমরনাথের, এই অমরবাবুর মেয়ের পেছনে ঘুরঘুর করিস? এই কথা বলিস না কেন? হ্যাঁ, জানিস আমি তোকে পুঁতে ফেলতে পারি এই বাগানে, কোনো কাক তো কিটার পাবে না। অনেক বেশি ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তো নাকি নেশা করার খুব শখ? জি, তবে কথা দিচ্ছি আপনার বাগানে নেশা করব। গুড। এখন থেকে তুই নেশা করবি আমার সাথে। আমার বাই।
কোথায় যাচ্ছিস? টিভি দেখতে, ম্যাকগাইভার দেখবো। কোথাও যাওয়ার দরকার নেই, চুপ করে ঘরে বসে থাক। ঠাম্মা, এটা আমার অনেক প্রিয়, আমার দেখতেই হবে। এসব দেখে দেখে পাকামো শিখছো না? এই সময় কোথাও যাওয়া হবে না, চুপ করে বসে থাকো। যাও বিছানায় যাও। দীপা। স্যার আপনি? হ্যাঁ আমি। উনি কে? দীপা স্যার। এইভাবে ঘরে ঢুকে পড়লে? আমি তো কিছু বলার সুযোগ পাইনি, জিজ্ঞেস করছিলেন দীপা কোথায়, বলার সাথে সাথে তোমার মুখ ঢুকে পড়লেন। তুমি আজ স্কুলে যাওনি কেন? ওর শরীরটা ভালো নেই। আমিও তাই ভেবেছিলাম, তা না হলে দীপা তো কখনো ক্লাস মিস করে না। তার উপর ওর রেজাল্ট বেরিয়েছে আজ। স্যার কেমন হয়েছে? সেটা জানাতে তো এলাম। সেটা জানাতে রাতের বেলা কেন? সকালে আসলেই তো পারতেন। উনি কে দীপা? আমার ঠাম্মা। সরি ঠাম্মা। ঠান্মা? আমি আপনার ঠান্মা হতে যাবো কোন দুঃখে? আমি দীপার ঠান্মা। আপনার আর আমার বয়স তো প্রায় সমান সমান হবে। দুঃখিত, আসলে আমি ছাত্র পড়াই তো। লোকে বলে 10 বছর ছাত্র পড়ালে মাস্টাররা নাকি পাগল হয়ে যায়। আমি 30 বছর ছাত্র পড়াচ্ছি, আমাকে আপনি 3 গুণ পাগল ভাবতে পারেন। স্যার আমার রেজাল্টটা বলেন না। তুমি থার্ড হয়েছো। শ্যামল, শুনো, কি কি ব্যাপার ললিতা, তুমি এত রাতে এখানে? তোমার সাথে আমার কিছু কথা আছে। সে নয় বুঝলাম, কিন্তু আমার আর কিছু করার ছিল না শ্যামল। আমি সে সন্ধ্যা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আজ আমার সাথে দেখা করতেও আসোনি। তারপর থেকে আমি এখানেই দাঁড়িয়ে আছি। কি এমন দরকার তোমার? আমি তোমার সাথে পালাতে এসেছি। দীপা যাদের সাথে সাইকেল চালায় তারা তো হলো বিশু আর খোকন, কিন্তু কেউ যে ওকে উত্ত্যক্ত করে সে কথা তো দীপা কখনো বলেনি আমাকে। কে এই ছেলেটা যে ওকে উত্ত্যক্ত করে? কে হতে পারে?